সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মেরুদণ্ডের আঘাতজনিত প্যারালাইসিস। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ডের আঘাতজনিত প্যারালাইসিস বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কত কারণে আমরা বিভিন্ন দুর্ঘটনায় পতিত হই, সেই জায়গা থেকে আপনাকে জানতে চাই যে আসলে কি কি ধরনের আঘাতজনিত প্যারালাইসিস হতে পারে। আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ড তো অনেক একটা লম্বা একটা জিনিস, একদম মাথার নিচ থেকে ঘাড় থেকে শুরু করে একদম পিঠ কোমরের নিচ পর্যন্ত। এই মেরুদণ্ডের যে কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হতে পারে এবং আঘাতের পরিমাপ অনুযায়ী অনেক সময় আমাদের দেখা যাবে যে প্যারালাইসিস হতে পারে। যদি আমরা একদম উপর থেকে চিন্তা করি, মেরুদণ্ডের ঘাড়ের পোর্শন, ঘাড়ের কিন্তু যদি আঘাত হয়, অনেক বড় আঘাত হয়, 4 হাত পায়ে কিন্তু অবশ্যই যেতে পারে এবং 4 হাত পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আমরা যেটা বেশি কমন পাই, মেরুদণ্ডের যে পিঠ এবং কোমরের যে জাংশনটা আছে, এই জায়গায় খুব কমনলি আপনার অ্যাক্সিডেন্ট হয়। ঘাড়ের দিকেও হয়। আমাদের দেশে বিশেষ করে যেমন এই যে আমের দিন, ধরেন কাঁঠালের দিন, অনেক মানুষ বাচ্চারা দেখা যায় যে গাছে উঠে আপনি পড়ে যায়। গাছ থেকে পড়লে পিঠ কোমর হতে পারে, ঘাড়ের দিকেও খুব আঘাতপ্রাপ্ত হয়। আরেকটা জিনিস একটু ডিফারেন্ট সিনারিও আছে আমাদের দেশে, যে আমাদের মাথায় করে যে ওয়েট ক্যারি করা, এটা কিন্তু পৃথিবীর অনেক বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলোতে নাই। তারা তো কখনো এরকম মাথায় করে কোনো জিনিস নেয় না। আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্টে দেখা যাবে যে আমাদের ওই যারা একটু কষ্ট করে, যারা লেবার, তারা কিন্তু এর মাথার মধ্যে দিন এনে দিন খাচ্ছে। হ্যাঁ, দিন এনে দিন খায়। আপনি দেখবেন যে যদি আপনি বাস স্টেশনে যান, ট্রেন স্টেশনে যান, আপনি যদি যান যে লঞ্চ ঘাটে, তার কিন্তু দেখা যাবে এটা খুব কমন সিনারিও। যদি ঘাড়ের মধ্যে এরকম আপনার ওয়েট কখনো স্লিপ করে, অর্থাৎ নিচে কোনোভাবে পড়ে গেল, তার কিন্তু অনেক ক্ষেত্রে একদম যেটা আমরা ঘাড় মটকে গিয়ে 4 হাত পা বস অথবা একদম প্যারালাইসিস হয়, আমরা অনেক পেশেন্ট পাই। আরেকটা হলো যে স্পোর্টস খেলতে গিয়ে আবার দেখা যায় যে অনেক সময় যে যারা সাঁতার কাটতে গিয়ে ড্রাইভ দেয়, অনেক সময় ডাইরেক্টলি গিয়া অল্প পানি বুঝতে পারে নাই, আঘাত হয়। আর কমনলি যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি কমন হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমাদের এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হুন্ডা অ্যাক্সিডেন্ট প্রচুর প্রচুর ইয়াং ছেলে, ইয়াং লাইফ শেষ হয়ে যাচ্ছে। যেমন আঘাত, মেরুদণ্ড, 4 হাত পা ভেঙে টেঙে গিয়ে এমন কোনো দিন নাই যে আপনি পাবেন না যে ধরেন সরকারি হসপিটাল বলেন, বেসরকারি হসপিটাল বলেন, যে এই ধরনের আঘাতজনিত কারণে হাত পা ভাঙছে, প্যারালাইসিস হয়েছে, এমন কোনো দিনই নাই। প্রচুর পরিমাণ আমরা পেয়ে থাকি। আমাদের যেটা কনসার্ন হয় যে আঘাত পেলেই কি সবসময় মেরুদণ্ড প্যারালাইসিস হয়, ভেঙে যায়, তা না। যদি আমরা এই ছবিটা দেখি, এটা আমরা বলি একটা বার্স ফ্র্যাকচার। ওই যে উপরে নিচে সাদা আর মাঝখানে যেটা আপনি ধরেন একটু ব্রাউনিশ কালারের, অনেকগুলা ভাঙা, যে আপনি কারসার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ক্র্যাক, অনেকগুলা ফাটা, 4-5টা টুকরো হয়ে গেছে। এবং এটাকে যদি ধরেন আমরা আরও ভালোভাবে দেখি, তাহলে দেখা যায় এই টুকরোগুলো কোথায় কিভাবে আছে। আর বিভিন্ন প্লেনে যদি আমরা এক্সিয়াল সেকশন করি, তাতে কি হয় যে এই যে আপনারা দেখেন এই এক্সরেটা, মনে হয় যে হাড়টা বসে গেছে, লাল, আমরা থোরাসিক, মিড থোরাসিক আমরা বলি, পিঠের এই হাড়টা কিন্তু বসে গেছে। আমরা যখন এমআরআই করব যে তার নিউরোলজিক্যাল, নার্ভের, স্নায়ুতন্ত্রের ড্যামেজ কতটুকু, ওইটা দেখে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করি। আবার হাড়গুলো কতটুকু ভেঙে গেল সেটা অ্যাসেসমেন্ট করি, যে আঘাত পেলে কতটুকু আঘাত, কতটুকু ড্যামেজ হলে, কতটুকু তার এই নার্ভ টিস্যুর ড্যামেজ থাকলে, তার শর্টকামিংস থাকলে আমরা সার্জারি করব। তেমনি এই যে একটা আমরা এমআরআই দেখেন, স্যাজিটাল সেকশন এমআরআই, মনে হাড়টা একদম বসে গিয়ে পিছনে যেটা মোটা স্পাইনাল কর্ড, মোটা রগের মতো থাকে, অনেক চাপ। এই চাপ যদি বেশি থাকে তখন আপনাকে সার্জারি করতে হয়। আগেরটায় যদি আমরা যাই যে কী ধরনের সার্জারি, অনেকে আমরা ভয় পাই। এই সার্জারিগুলো আগের এক্সরেটা আমরা কিন্তু না কেটেও করা যায়, এগুলো জাস্ট ছিদ্র করে মেশিন দিয়ে দেখে অপারেশন করা। এখন সার্জারিটা অনেক ইজিয়ার হয়ে গেছে। একসময় যেমন আমরা ভাবতাম, মনে করি যে এই অপারেশন করলে মেরুদণ্ড একদম প্যারালাইসিস হয়ে যাবে, ভালো হবে না, ঝুঁকিটা কম। অনেক ক্ষেত্রে কিন্তু ধরেন সার্জারিও লাগে না, এমনও আছে। বাট যদি সার্জারি করতেই হয়, তার আমরা এক্সরেটা দেখলাম, রুগীকে দেখলাম, সে প্যারালাইসিস, এবং এই রুগীর যদি আমরা তার কথা শুনতে পাই, সে কিন্তু তার পায়ের আঙুলটা নাইতে পারে। যদি আপনারা দেখেন, যদি আমরা যদি সাউন্ড দেই, তাহলে দেখা যাবে সে বলবে যে আমি শুধুমাত্র পায়ের আঙুল নাইতে পারি, কিন্তু পাটা উঠাইতে পারি না।
এবং তারপর কিন্তু দাঁড়ানো এবং সম্ভব এত না। আর্লি এজে তারপর Early কোয়ালিটি young লাইফ। age। হ্যাঁ, দেখেন সে শুধু যে নাড়াইতে পারে, বামটা তাও পারে না। ওই যে দেখেন আর পাশে নল দেওয়া, প্রস্রাব পায়খানা তার কন্ট্রোল নাই। তার একটা ইয়াং মহিলা বা ছেলে যেই হোক, এই লাইফে তার দাঁড়াইতে পারবে না, হাঁটতে পারবে না, ওই একটু নাড়ানো ওইটুকুই। আর অনুভূতিটা থাকলো, প্রস্রাব পায়খানা কন্ট্রোল নাই, তাকে যদি আমরা সার্জারি করি, জাস্ট হ্যাভি লোক করার পরপরই সে একটু সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে পড়ছে, সে কিন্তু এখন হাঁটতে পারতেছে এবং ইচ্ছা করলে সে কয়েকদিনের মধ্যে এই সাপোর্ট ছাড়া একা একা হাঁটা সম্ভব। এবং এই যে প্রস্রাবের যে কন্ট্রোলটা আস্তে 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 এটা আপনি ডেভেলপ করেন। সুবিধা হলো যে আমরা এগুলো বলতে চাই এই জন্য যে এক সময় ধরেন এই সার্জারি বা এই চিকিৎসা এরকম ছিল না। একবার হলে একবার ওয়ান্স ড্যামেজ তো ড্যামেজ, একবার পার্মানেন্ট হয়ে গেছে, ওটাকে আর রিকভারি করার কোনো সুযোগ থাকে না। ধরেন এটা তো আঘাতজনিত আপনার হলো এই প্যারালাইসিস। আবার আরেকটা আছে আমাদের দেশে খুব কমন, আঘাতের চেয়েও কম না, সেটা হলো আপনার হলো ঘাতক টিবি স্পাইন। আমাদের মেরুদণ্ডের যে টিবি, যক্ষাজনিত টিবি, ওইটাও কিন্তু একই রকমই এবং সেক্ষেত্রে তো আরও ডেঞ্জারাস থাকে। এটা তো ধরেন আপনি জানলেন যে আঘাত হয়েছে, আঘাতের পর আমার প্যারালাইসিস, ইজিলি খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে হসপিটালে আপনি চলে যায়। কিন্তু যখন মেরুদণ্ডে টিবি হয়, এটা আমরা অনেক সময় তো ডায়াগনোসিসই করতে পারি না, অনেক দেরিতে ডায়াগনোসিস হয় এবং যখন হয় তখন দেখা যায় পিছনে ঘা, প্যারালাইসিসের সাথে আপনার কুজো হয়ে গেছে, আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, এরকম টাইপের হয়। যেটা আমরা বলতেছিলাম যে আঘাতজনিত যেটা, এই আঘাতজনিতর এক সময় ধরেন আমাদের দেশে আমরা দেখতাম যখন 30-35 বছর আগে আমরা হসপিটালগুলিতে কাজ করতাম, ওই জায়গায় খুবই নেগলেক্টেড ছিল। কেন? যে আমরা যখন হলো কিছুই করার নাই, শুধু কিছু থেরাপি, কিছু ব্যায়াম, এপাশ ওপাশ করা এবং আলটিমেটলি পেশেন্টগুলো শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা হয়ে যেত, ঘা হইতে হইতে পচে যেত, গন্ধে যাওয়া যেত না। এখন কিন্তু সেটা নাই। আমরা বলি নিউম্যাটিক বেড, তখন আমাদের কাছে স্বপ্নের মতো মনে হতো। নিউম্যাটিক বেড মানে বিছানার মধ্যে বাতাস দেওয়া, এবং এখন আরও আছে যে ইলেকট্রিক দ্বারা চালিত, ও অটোমেটিক্যালি নড়াচড়া করবে। অর্থাৎ শুয়ে থাকলে ধর আপনার প্যারালাইজ চাপ খেয়ে, যে আপনার যখন প্যারালাইসিস পেশেন্টের হাত পা শরীর চাপ খেয়ে প্রেশারের জন্য ঘা হয়ে যায়, ওইটা অটোমেটিক্যালি মুভ করবে, বেড সোটটা যেন বেড না হয়। সোটটা যেন না হয়। তো এই যে জিনিসগুলো এখন ধরেন ডেভেলপড কান্ট্রিতে যেটা আছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আছে। আমরা ধরেন আপনার সারপ্রাইজিং, যেমন আমার সেন্টার যেটা মানে স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে আমরা যখন কাজ করি, এমন পেশেন্ট আসছে যে শর্ট টাইমে 2 দিন 3 দিন, যেদিন আমরা অপারেশন করেছি তার পরের দিন, যেমন ছবিতে দেখলেন দাঁড়ায় পড়ে, এটা মিরাকল। এটা আমরা কখনো আগে ভাবতে পারতাম না। এখন ধরেন আমাদের সরকারি পর্যায়ে অনেক হসপিটালে কিন্তু এরা হয়, কিন্তু সরকারি পর্যায়ে একটা লিমিটেশন থাকে যে আসার সাথে সাথে আমরা করতে পারি না। সার্জারিটা অনেক সার্জারিটা লম্বা লম্বা থাকে। টাইম, লম্বা কিউ থাকে, এত বেশি পেশেন্ট আমাদের, ইচ্ছা করে কেউ দেরি করে না, বাট ইচ্ছা করে কেউ আগেও করতে পারে না। এটা হলো আমাদের লিমিটেশন অনেক। কারণ আমাদের দেশে যত রোগী, যত লোক, সেই হিসাবে অত হসপিটাল, অত ধরেন এই লাইনের ডক্টর, স্কিল ডক্টর, ম্যান পাওয়ার, শুধু ডাক্তার না, সাথে অন্যান্য যে সাপোর্ট যেগুলো দরকার সেগুলো আমাদের অত নাই। যে কারণে যেন আমরা সরকারি হসপিটালে অতটা ওইভাবে আমরা সবসময় দিতে পারি না। তারপরেও অনেক সার্ভিস পায়, বাট আমরা যদি চিন্তা করি যে আইডিয়ালি যে একটা রুগী আজকে অ্যাক্সিডেন্ট হলো, আমার চিকিৎসাটা তো এখনই দরকার, আজকেই দরকার, এর যদি আমি 7 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে করি, তার ওই রেজাল্টটা ওইরকম পাওয়া যায় না, এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায় না। বাই দিস টাইম শুয়ে থাকতে থাকতে আদার কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করে যায় অনেক ক্ষেত্রে। যে কারণের জন্য আমরা বলি ওয়ান স্টপ সেন্টার সার্ভিস। যদি আমরা যেখানে গেলে আমরা সব কিছুই পাবো, ওইরকম স্বয়ংক্রিয় জায়গায় যদি করা যায়, যেমন আমাদের এখানে মোটামুটি মোরলেস ধরেন আমরা 95% যদি আমরা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস যা আছে তার 95% আমরা ক্যান কভার আমাদের সেন্টারে। সুতরাং আমাদের সুবিধা আছে যে যদি কোনো এরকম স্পাইন ইঞ্জুরি নিয়ে আসে, সাথে সাথে আমরা ইভেন ডে 1 যেদিন আসছে যদি সব ঠিকঠাক থাকে, রুগী ফিট, আমরা টাইম করে আমরা ডে 1 আমরা সার্জারি করতে পারি। তাহলে ডে 1 বা পরের দিন করলে তার যে রিকভারিটা, এটা অনেক স্মুথ। রুগীও যেমন এটা তো বিরাট একটা মেন্টাল ট্রমা, এবং আজকাল তো নতুন একটা ব্যাপার, বাইক অ্যাক্সিডেন্টও অনেক বেশি। আমাদের আর হেলমেট তো তার ব্যবহার ফেসকে করে প্রোটেক্ট করছে। এটা করে, এটা ঘাটটা করে, কিন্তু পিঠ কমর তো করতে পারে না। আর তাছাড়া এগুলো তো সব ইয়াং ছেলেরা চালায়, এরা তো কথা শুনতে চায় না, কারণ নিয়ম কারণ মানতে চায় না। আর আমাদের দেশে বিভিন্ন কারণের জন্য ট্রাফিক রুলস তো ব্রেক একদম অবভিয়াস করে, এবং দেখা যায় যে সে রাস্তায় না চালে দেখা যায় আইল্যান্ডে উঠাই দিল।
আর সবচেয়ে বড় ডেঞ্জারাস হলো যে এদের ট্রাফিক লাইসেন্স এরা কিভাবে নেয় আল্লাহ জানে। যেমন তার ড্রাইভিং লাইসেন্স একটা ছোট্ট যেখানে যাবেই না, হয়তো আপনি দেখবেন আপনি গাড়িতে বসে আছেন, হয়তো একটা ঢুকাই দিয়ে নিয়ে আরেকটা লাগাই দিল, এবং তাদের জন্য কিন্তু অন্য গাড়িগুলোরও মানে ব্লক হয়ে যায়, দুর্ঘটনা হওয়ার দুর্ঘটনা সম্ভাবনা থাকে। হয়ে যায়। এবং আপনি দেখবেন যে আপনি আছেন যে মানে আপনি হয়তো ঠিকই আছেন, তার মতো সে যাইতে পারে যে আপনাকে সে নক করতে থাকবে। এই যে জিনিসগুলো এগুলো যে এক জায়গায় ব্লক হয়ে গেলে, কারণ আমাদের তো ঢাকা শহর এত বেশি ট্রান্সপোর্ট, আপনার এত রকমের ট্রান্সপোর্ট, ভ্যান গাড়িতে সরকার সাইকেলওয়ালা হুন্ডাওয়ালা সবই আছে। জি। যে কারণে যেন আমাদের যদি লাইনগুলো যদি ঠিকমতো হইতো, তাহলে কিন্তু আমরা যারা এই সেক্টরে কাজ করি তারা, আমরা অনেক সময় বলি যে নিয়ম কানুন মানতে পারলে আপনি 50% 60% এই ধরনের ঘটনা কিন্তু কমে যেত। দুর্ঘটনা কমবেই। আমরা প্রিভেনশন নিয়ে আরো কথা বলবো, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমরা কথা বলছি মেরুদণ্ডের আঘাতজনিত প্যারালাইসিসের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আমরা কথা বলছিলাম যে কেন হয় বা কি কি কারণ এবং সার্জারি বিষয়গুলো। আমি একটু জানতে চাই যে এটা রিকভারি বা একটু যদি সংক্ষেপে খরচটা একটু বলে দেন, এবং সার্জারির পরে আসলে তার কোয়ালিটি লাইফটা কতটা ফেরত আসে। ধন্যবাদ। এক নম্বর আমাদের যেটা আমরা বলতে চাই যে প্রিভেনশনের কথা যদি ভাবি, অ্যাক্সিডেন্ট তো ধরেন প্রিভেন্ট করার জন্য যা ওয়েজ আছে সেটা তো আছে, আপনি আইন কানুন মেনে সঠিকভাবে আপনি চালানো এর একটা দিক। সবচেয়ে বড় জিনিস, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, অনেক সময় আমাদের দেখা যায় যে অ্যাক্সিডেন্ট যে স্পটে হলো ওখানে ধরেন তার সম্পূর্ণ প্যারালাইসিস হয় নাই, হয়তো 50% বা 25% তার ড্যামেজ। যখন থেকে ট্রান্সপোর্ট করে, ধরেন যারা এই পেশেন্টটাকে, তখন তো সে পেশেন্ট হয়ে গেছে, এই ভিকটিমকে মোবিলাইজ করবে, করে তাকে হসপিটালে নেবে, কোনো ডক্টরের কাছে নেবে, তখন কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা একটা হয়ে যায়। সেটা কীরকম, সঠিকভাবে যদি মেরুদণ্ড, তখন তো মেরুদণ্ডটা ভাঙাচোরা, যখন ধরেন টুইস্টিং বাঁকা করে ফেললো, রোটেট করে ফেললো, এগুলা করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা ইনকমপ্লিট ছিল, পার্শিয়াল কিছুটা ড্যামেজ ছিল, পুরাটা ড্যামেজ করে ফেলে। এটা খুব বেশি ডেঞ্জার। যে কারণে যেন আমরা বলি যে যারা সাধারণ জনগণ আমাদের দেশে, তাদেরও কিছুটা হলো এই ধরনের যে মানে স্বাস্থ্য সচেতনতা, যেটা এটা আমাদের জানা দরকার। প্লাস যে সমস্ত ধরেন ভলান্টারি সার্ভিস দেয়, যেমন ফায়ার ব্রিগেড বলেন, রেড ক্রিসেন্ট বলেন, ওনারা যে 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 যারা এই রেস্কিউ টিম থাকবে, এই রেস্কিউ টিমদেরও এই ট্রেনিং অবশ্যই আছে, কিন্তু আরও ওয়েল স্কিল্ড থাকা দরকার। এবং আমাদের সাধারণ জনগণ যারা জানে না, না জেনে একটা ধরেন অর্ধেক পা আছে টেনে ছিঁড়ে টেনে বের করলো, মেরুদণ্ডে অর্ধেকটা মোস্টাইটোসিয়া, মানে তার লাশটা বা বডিটাই শুধু বের করলো, এরকমভাবে যখন করে, তখন কিন্তু এটা হয়ে যায় কি অনেক বেশি ক্যাটাস্ট্রফি, অনেক বেশি ড্যামেজ অনেক সময় হয়ে যায়। সুতরাং যদি আমরা বলি যে প্রিভেনশন, তার প্রতিকার প্রতিরোধ করতে গেলে প্রাথমিক অবস্থায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সে যদি বলে যে আমি তো পাটা কম দুর্বল বা করতেছে, তখন থেকে একটা নিয়ম আছে যে একটা বোর্ডের মধ্যে দিয়ে তার বানবেন, কোনোরকম মুচড়ানো, তারপর বাঁকা হওয়া, এরকম যেন না হয়। ঘাটটার মধ্যে তার ঘাটটাকে সাপোর্ট দিয়ে ধরা, এগুলো আমাদেরকে ফলো করলে অনেকটাই প্রাথমিক পর্যায়ে আমরা প্রিভেনশন হয়ে যাবে। পরবর্তী সময় যখন ডায়াগনোসিস হয়ে গেল, আমরা তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির অনেক বড় রোল, কারণ আপনি সার্জারি করে দিতে পারলেই রুগীটাকে ঘাড় নড়ানো, বসানো, এপাশ ওপাশ হওয়া অনেক সুবিধা। এবং যদি আমরা আগেও বলছি যে যদি আমরা তাকে সঠিকভাবে এপাশ ওপাশ করতে না পারি, তার শোয়ানোর পজিশন চেঞ্জ না করতে পারি, তাহলে তার বেড সোর হবে। বেড সোরের সাথে আরও হয়, যেমন একেবারে শুয়ে থাকতে থাকতে তার যদি কেয়ার না নেওয়া হয়, তার প্রস্রাবের নালীতে ইউটিআই ইনফেকশন হবে। শুয়ে আছে, তাকে যদি না বসানো যায়, তাহলে আপনার খাদ্যনালী, শ্বাসনালী, তাহলে আপনার চেস্ট ইনফেকশন হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। এই যে জিনিসগুলো, এইগুলো আপনার সার্জারি করলে খুব তাড়াতাড়ি এগুলো থেকে আপনি রিকভারি করতে পারেন, প্লাস আপনি বন্ধ করতে পারেন। একটা রোগী যখন শুয়ে থাকতে থাকতে তার বুকের উপরে চাপ, পেটের উপরে চাপ, তার বাথরুম বাউল মুভ করবে না, প্রস্রাব তার হইতে চাবে না, তাহলে আপনাকে যখন তাকে বসাতে পারবেন, তাকে এপাশ ওপাশ করাতে পারবেন, তার এই মুভমেন্টের জন্য তার নর্মাল যে ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি, সেটা তার বাড়বে।
তাহলে আমরা কি করি যে এই পেশেন্টগুলোকে শুধু সার্জারি করে দিলাম তা না, সার্জারির আগের থেকেই আমরা এই যে যা প্রিভেনশন, তার ইউটিআই না হয়, তার হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন না হয়, এগুলো যেন আমরা খেয়াল রাখি। সার্জারি হয়ে যাওয়ার পরে আমরা বলি এক্সটেন্সিভ রিহ্যাবিলিটেশন, তাকে যে কোনোভাবে তাকে আগের অবস্থানে নিয়ে আসা। যে জয়েন্টটাকে, যে মাসেলগুলোকে সে দুর্বল, যে নার্ভ টিস্যু ড্যামেজ হয়েছে, আমরা তো এখানে সার্জারি করে দিলাম, তাহলে তাকে যদি আমরা এক্সারসাইজ করাই, তার জয়েন্টটাকে, তার মোবিলিটি তার বাড়বে, মাসেলগুলোকে বিল্ড হবে। কারণ আপনার মাসেল যদি স্ট্রং না হয় তাহলে তো আপনি দাঁড়ানো, তাকে হাঁটানো, বসানো সম্ভব না। যে কারণে যেন আমাদের এই পেশেন্টগুলোকে এই ট্রেনিংয়ের মধ্যে ফেলতে হয়। আরেকটা জিনিস হলো যে সব সার্জারিতেই কিন্তু, যেমন যেটা একদম কমপ্লিট প্যারালাইসিস হয়ে গেছে, ওটা কিন্তু আপনার হয়তো সে পা নাড়াতে পারবে না, হাত নাড়াতে পারবে না, কিন্তু তারপরেও তার লাভ যে তাকে এপাশ ওপাশ করানো যাবে, তাকে আমরা ফিজিওথেরাপি করতে পারি। একটা শরীরে যদি দুইটা ভাগ হয়ে যায় তাহলে তো আমরা এই ফিজিওথেরাপি করা সম্ভব না। যে কারণে যেন আমরা অনেক সময়ই মনে করি যে তার যদি অনুভূতি না আসে কেন সার্জারি করব। হ্যাঁ, তারপরেও সার্জারি করব, কারণ যখন এই দুইটা পার্টটাকে একটা পার্ট করব তাহলে তাকে বসানো সম্ভব, তাকে হুইল চেয়ার দেশে চলতে পারবে। ধরেন আমাদের দেশে তো ওরকম নাই, বিদেশে তো মোটরাইজড হুইল চেয়ার। একজন তার হাত ভালো আছে, তার পা শক্তি নাই, অসুবিধা নেই, নিজেই কিন্তু এই মোটরাইজড হুইল চেয়ারে উঠে সে বাজারে যাচ্ছে, সে ধরেন গাড়িতে যাচ্ছে, সে কিন্তু সোশ্যাল বিয়ের বাড়িতে যাচ্ছে, সম্ভব। আমাদের দেশে হয়তো এক সময় আসবে, এটা আমাদের এখন স্বপ্নের মতো, বাট দিজ আর দ্য প্রোটোকলস, যে এগুলো যদি আমরা করি বা করা আমাদের দেশেও সম্ভব। এবং আমাদের অনেক জায়গায় এটা আমরা সার্জারি করার পরে কিন্তু এই স্টেপগুলো আমরা নিয়ে থাকি। কারণ এগুলো নিলে সোশ্যালি যখন সে দেখে যে আমি বসতে তো অন্তত পারতেছি, তখন সে এনকারেজড হয়। কারণ পৃথিবীতে অনেক আছে যে কোয়াড্রিপ্লেজিয়া দিয়ে সারা পৃথিবী কাঁপানোর লোক অনেক আছে। আমি গত বছর আমরা ইন্ডিয়াতে গেলাম, আপনার বোম্বেতে। হ্যাঁ, ওইটা হলো কি সোল, একটা হলো আপনার হলো সে একটা ইয়াং মেয়ে, সে একদম মানে ব্রিলিয়ান্ট, অনেক সে স্ট্যান্ড করা, সে হলো মানে অ্যাওয়ার্ডি। সে জাস্ট ইন্টারমিডিয়েট পাস করার পর তার অ্যাক্সিডেন্টালি কোয়াড্রিপ্লেজিয়া ডেভেলপ করে। নাও শি ইজ মানে রানিং 3000 আপনার এরকম প্যারালাইজ পেশেন্টের একটা সেন্টার করে, বিশাল। এবং সে এসে যে স্পিচ দিল, আনবিলিভেবল, আপনি চিন্তাই করতে পারবেন না, এত সুন্দর করে কথা বললো। যাই হোক, তো এই যে রিহ্যাবিলিটেশন খুব প্রয়োজন আমাদের দেশে। আনফর্চুনেটলি এই প্যারালাইজ পেশেন্টের জন্য আমরা অতটা মানে মানে কি বলবো যে সিরিয়াস না। সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, আমরা যে খুব বেশি, বিশেষ করে সার্জারি আমরা করতে পারি, কিন্তু সার্জারি করার পরের যে স্টেজগুলো স্টিল আমরা অনেক পেছনে। আমরা যদি ডেভেলপ সেন্টারে চিন্তা করি তাহলে ধরেন হলো অনেক দেশে খুব ভালো ভালো সেন্টার আছে, এবং এই যে কমপ্লিট প্যারাপ্লেজিয়া পেশেন্ট তাদেরকেও কিন্তু বসানো, দাঁড়ানো, অফিস করানো, অথচ মানে একজন মানুষের কিন্তু সুস্থ জীবনযাপন আর্লি এজে যদি এমন হয়, মানে একটা উন্নত জীবনযাপনের জন্য এই সার্জারি বা এই সেন্টারগুলোর উন্নতি করা সার্জারির খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 কে ধন্যবাদ, এবং যে সমস্ত দর্শক আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন মেরুদণ্ডের আঘাতজনিত প্যারালাইসিস মানেই জীবনের অন্তিম কিছু নয়। আসলে এটাও আসলে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।